প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক শিশুই রক্তশূন্যতায় ভুগছে। এ নিয়ে বাবা মার দুশ্চিন্তার অন্ত নেই। বিভিন্ন কারণে শিশুদের রক্তশূন্যতা হতে পারে, জন্মগত কারণেও হতে পারে। আজকে আমরা মূলত শিশুদের বংশগত রক্তশূন্যতা নিয়ে আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা শিশুদের বংশগত রক্তশূন্যতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। শিশুদের বংশগত রক্তশূন্যতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের পিডিয়াট্রিক্স এবং পিডিয়াট্রিক হেমাটো অনকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মাহমুদা জামান। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। রক্তশূন্যতা সম্পর্কে আমাদের মধ্যে অনেকের অনেক রকম ধারণা আছে। যেমন আমরা কমনলি বলতে শুনি যে শরীরে রক্ত কম। তো আসলে রক্তশূন্যতা বলতে কিংবা এটা কি সঠিক টার্মটা রক্ত স্বল্পতা হওয়া উচিত কিনা, পুরো একটা ধারণা পেতে চাই। আসলে সেটা ঠিক, এটা হলো রক্ত স্বল্পতা। রক্তশূন্যতা বলে আসলে কিছু না, রক্ত তো শেষ হয়ে যেতে পারে না। আমরা জানি যে আমাদের রক্ত 3 ধরনের কোষ দিয়ে তৈরি: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা কমে যাওয়া বা হিমোগ্লোবিন তার বয়স অনুযায়ী কমে যাওয়াকে আমরা রক্তশূন্যতা বলে থাকি। আচ্ছা, এই শিশুদের ক্ষেত্রে এই রক্ত কমে যাওয়া কিংবা রক্তশূন্যতা যাই বলি না কেন, এর কারণ কি হতে পারে? ধন্যবাদ। আমরা জানি, আমরা বললাম যে হিমোগ্লোবিন কমে যাওয়া বা রেড সেল কমে যাওয়া, এটাকে আমরা রক্তশূন্যতা বলছি। তো হিমোগ্লোবিন তৈরির একটা ইম্পর্ট্যান্ট র ম্যাটেরিয়াল হলো আয়রন। কাজেই বাচ্চাদের হলো নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটাকে আমরা বলছি যে খাদ্য ঘাটতিজনিত অ্যানিমিয়া, সেটা সবচেয়ে কমন। এর মধ্যে আছে হলো 1 নম্বরে বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়া আছে ভিটামিন B12 ঘাটতির জন্য হতে পারে, ফলিক অ্যাসিড ঘাটতির জন্য হতে পারে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনে যে সমস্ত বাচ্চারা ভোগে তাদের ভিটামিন A ডেফিসিয়েন্সি, এগুলোর জন্য হতে পারে। এছাড়া দেখা যায় আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে এবং আমাদের দেশেও কমন, এটা হলো পেটে যদি কৃমি থাকে বাচ্চাদের, এটা একটা ইম্পর্টেন্ট কারণ রক্তশূন্যতা। এছাড়া কিছু ক্রনিক ডিজিজ বলি আমরা, কিছু কিছু বাচ্চা অনেক দিন ধরে ভুগছে, যেমন ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের সমস্যা, বা কোনো অটো ইমিউন ডিজিজ, এটাতেও রক্ত কমে যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ম্যালিগনেন্সি, বিশেষ করে এটা যদি ব্লাড ক্যান্সার হয় সেটা তো হতে পারে, বা কোনো সলিড ক্যান্সারের ফলশ্রুতিতেও হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো জেনেটিক বা বংশগত, যেটা বলি আমরা বংশগত রক্তশূন্যতা। এর মধ্যে একটা কমন হলো কি হিমোলাইটিক অ্যানিমিয়া, যেমন থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনের কোনো ডিসঅর্ডার, অথবা বোন ম্যারো ফেলিওর, যেমন ফ্যানকনি। এগুলোই মোটামুটি রক্তশূন্যতার প্রধান কারণ। আচ্ছা, এই যে আপনি অনেকগুলো কারণ বলেছেন, এগুলো মূলত শিশুদের মধ্যে দেখা যায়, শিশুদের জন্য কমন। আচ্ছা, আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা এটা তো বংশগত কারণ না, এটা পরবর্তীতে এটা হতে পারে খাদ্য ঘাটতিজনিত। খাদ্য ঘাটতিজনিত। আচ্ছা, শিশুদের রক্তশূন্যতা থাকলে বাবা মা কিভাবে বুঝবেন? আচ্ছা, বাবা মা শিশুদের যদি রক্তশূন্যতা থাকে, প্রথমে যেটা হবে যে একটু ফ্যাকাশে মনে হবে বাচ্চাটাকে। তারপর দেখা যাচ্ছে যে সে খুব মনে হচ্ছে যে একটু তার স্লিপিং ডিস্টারবেন্সের কথা বলবে। তারপর বাচ্চাটা খুব ইরিটেবল থাকবে। তারপর ল্যাক অফ কনসেন্ট্রেশন, যেটা বলি যে খুব মনোযোগ দিয়ে একটা কাজ করা, খুব অস্থির অস্থির একটা ভাব। তারপর দুর্বলতা, একটু কাজ করলে সে হাঁপিয়ে যায়। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে খাচ্ছে না, অন্য বাচ্চাদের মতো চঞ্চলতা নাই এরকম। আর দেখা যাচ্ছে খুব ঘন ঘন সে ইনফেকশনে ভোগে। এটা যদি আমরা ওভারঅল আমরা বলছি এটা রক্তশূন্যতার জন্য। এছাড়া যদি কোনো বিশেষ কারণ থাকে, যদি জন্মগত কোনো প্রবলেম থাকে, সেটার অনুযায়ী কিছু সিমটম পাওয়া যায়। আচ্ছা, এবং যদি এ ধরনের রক্তশূন্যতা থাকে, মানে জন্মগত হোক কিংবা যখনই বাবা মা বুঝবেন, আসলে কত দ্রুত চিকিৎসা নেওয়াটা জরুরি? মানে রক্তশূন্যতা সেটা হোক বংশগত অথবা যে কোনো কারণে, রক্তশূন্যতা যদি আমরা সন্দেহ করি, অতি দ্রুতই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, না হলে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে পরবর্তীতে। আচ্ছা, যখন ডাক্তারের কাছে নিয়ে আসেন, মানে আপনাদের কাছে নিয়ে আসেন, তখন আপনারা কিভাবে ধারণা করেন যে শিশুটির বংশগত রক্তশূন্যতা আছে নাকি? আচ্ছা, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, যখন আমাদের কাছে ডাক্তারের কাছে একটা শিশুকে নিয়ে আসলো, ডাক্তার তাকে প্রথমে একটা হিস্ট্রি নেবে এবং তাকে প্রপার এক্সামিনেশন করবে। আচ্ছা, হিস্ট্রির মধ্যে প্রথমে আমাকে দেখতে হবে বাচ্চাটা কত বয়সে প্রবলেমটা নিয়ে আসলো।
যদি দেখা যায় একটা বাচ্চা 2 মাস 3 মাস বয়স, তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে যে এটা জন্মগত বংশগত কিনা। তার কারণ আয়রন ডেফিসিয়েন্সি আমরা যেটা বলছি যে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা কখনোই 6 মাসের আগে হয় না। একটা বাচ্চা 2 মাস বা 3 মাসে নিয়ে আসলে আমি তখন চিন্তা করতে পারি যে তার এই ধরনের বিশেষ করে G6PD বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এই ধরনের কোনো বংশগত রোগ আছে কিনা। এটা 2 হলো আরেকটু হিস্ট্রি নেয় যদি ডাক্তার, দেখা যাবে বাচ্চার ফ্যামিলিতে অন্য কারো অ্যানিমিয়া আছে কিনা, অন্য কারো রোগ ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, বা এই বাচ্চাটারই নিওনেটাল পিরিয়ড যেটা বলি আমরা, জন্মের পরপর তার ডিপ জন্ডিসের হিস্ট্রি ছিল কিনা, সেগুলো সে নিলে মোটামুটি একটা আন্দাজ করা যায়। এরপর তো বাচ্চাকে এক্সামিনেশন করার পালা। বাচ্চাটাকে দেখা যাবে এই বাচ্চাগুলো একটু গ্রোথ ফেলিওর হয়, দেখা যায় সে শর্ট স্ট্যাচার, মানে একটু খাটো বা এরকম বাচ্চাটা, মানে গ্রোথ ভালো হচ্ছে না সেটা। এবং বাচ্চাটার অ্যানিমিয়ার সাথে সাথে দেখা যায় জন্ডিস থাকতে পারে, কিছু স্পেশাল কিছু চেঞ্জ থাকে বডিতে, বিশেষ করে ফেশিয়াল কিছু চেঞ্জ বোঝা যায় এবং আমরা যদি দেখা যায় পেটটা ফোলা থাকবে এবং হাত দিলে পেটে দেখা যায় স্প্লিনটা বড়। মোটামুটি এটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে এটা বংশগত রক্তশূন্যতা। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কিভাবে বাবা মা বুঝবেন যে একটি শিশুর রক্তশূন্যতা আছে। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ইরিটেবল থাকবে কিংবা ফ্যাকাশে হবে। কিন্তু আমি যদি বংশগত অথবা জন্মগত, মানে জন্মের সাথে সাথে রক্তশূন্যতা আছে, সেক্ষেত্রে বাবা মা কিভাবে বুঝবেন? মানে একটা হচ্ছে যে ফ্যাকাশে দেখাতে পারে, কিন্তু সেই বাচ্চা ইরিটেবল কিনা কিংবা অন্যান্য বাচ্চার তুলনায় কিরকম সেটা হয়তো অত বোঝা যাবে না। আর তো কোনো ইয়ে নেই বাবা মার ক্ষেত্রে। কিছু মানে বাবা মা আন্দাজ করতে পারে যদি বাবা মার আগে থেকে জানা থাকে যে তাদের ফ্যামিলিতে কারো এই মানে জন্মগত বংশ ইতিহাস আছে, কারো কেউ ব্লাড পাচ্ছে, অথবা বাচ্চাটার অ্যানিমিয়ার সাথে সাথে তার জন্ডিসও দেখা যাচ্ছে। নরমালি আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা জন্ডিসটা হয় না, এটা হলো যদি একটু বংশগত হয় তাহলে হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা আগে নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে মুশফির বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চা, ওর বয়স 3 বছর, ওর হাতে আয়রন ঘাটতি ছিল, তো ওইটা ডাক্তার দেখানোর পরে বাড়ছিল, এরপরে আবার আয়রনটা কমে গেছে। তো লাস্ট যে ডাক্তার বলছে যে ওর আয়রন প্রোফাইলটা একটা থাকা দরকার 50, ওইটা আছে ওর 18 বা 20। তো এইটা কিভাবে বাড়ানো যায়? আচ্ছা, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা, ও কতদিন ধরে আয়রন খেয়েছে? ও আয়রন খেয়েছে, আয়রন আমাদের দেশে যে একটা রক্ত আছে আয়রনের জন্য দেয়, ওইটা খেয়েছে ও 3 মাস। 3 মাস, আচ্ছা। ওর হিমোগ্লোবিন কত ছিল লাস্ট? ওর 7 ছিল। এরপরে মানে ওইটা খাওয়ানোর পরে আর ওই সাথে যে খাবারের কি ছিল ডায়েট, ওটার পরে ওর 9 হয়েছিল 2 মাস পরে। এরপরে 11 হয়েছিল, তারপরে আবার কমে গেছিল। আচ্ছা, আমি একটু বলি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যেটা বলা হয়, আমরা সাধারণত শিশুদেরকে 3 থেকে 6 মাস, এটা 3 মাস এরকম মধ্যে সীমাবদ্ধ না, 3 থেকে 6 মাস দিয়ে থাকি প্রয়োজন বোধে। আরেকটা ব্যাপার হলো, একটা শিশুর যদি মানে এই আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা একবার হয়ে থাকে, তার কিন্তু বারবারই হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ তার নিশ্চয়ই সে ঠিকমতো খাওয়া দাওয়াটা করে না। মানে যদি এই যে 3 মাস সে আয়রনটা পেয়েছিল, সেই সময়ের মধ্যে যদি তার খাওয়াটা ঠিক করা যেত তাহলে হয়তো কমে যেত না। সম্ভবত খাদ্যে তার আবারও আয়রন ঘাটতি হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার আবার ডাক্তার দেখে আবার আয়রনের ওষুধটা শুরু করা উচিত, এবং তার সাথে আয়রন কন্টেনিং যে খাবারগুলো, যেগুলোর মধ্যে বেশি বেশি আয়রন আছে, সেগুলো দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আমি একটু এর সাথে সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে যে সমস্ত খাবারে আয়রন বেশি সেটা যাতে শিশুদেরকে দেওয়া হয়, সেই খাবারগুলো কি? সেই খাবারগুলো আমরা সাধারণত বলে থাকি যে রঙিন শাকসবজি, রঙিন ফলমূল এবং মিট বা এই মানে প্রাণীজ যেটা রঙিন শাকসবজির মধ্যে আছে হলো এই গাজর, মিষ্টি কুমড়া বা যে কোনো আসলে যে কোনো ধরনের শাক, আমরা যেটা বলি যে স্পিনাচ বা কচু শাক, এই ধরনের। ফলের মধ্যে আছে কলা, আনার, আপেল, খেজুরের মধ্যে প্রচুর আয়রন আছে, বাদাম, নাটসের মধ্যে এইগুলো এই মানে আসলে রঙিন যে কোনো ফলমূলের মধ্যে কিন্তু আয়রনটা বেশি, এটা বলি ওভারঅল। এছাড়া প্রাণীজ যেটা মাছ, মাংস, মুরগির কলিজা, গরুর কলিজা, এগুলোর মধ্যে প্রচুর আয়রন থাকে। আচ্ছা, আমরা বংশগত রক্তশূন্যতা নিয়ে আলোচনা করছিলাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বংশগত রক্তশূন্যতা থাকলে সেটা নির্ণয়ের জন্য আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? ধন্যবাদ।
বংশগত রক্তশূন্যতা আমি যদি সন্দেহ করে থাকি, তাহলে বংশগত না, এটা যে কোনো রক্তশূন্যতা আমাদের বেসিক টেস্ট হলো একটা সিবিসি করব এবং একটা ব্লাড ফিল্ম করব। এটা আমাদেরকে একটা ক্লু দিতে পারবে যে তার আদৌ রক্তশূন্যতা আছে কিনা এবং এটা কি ধরনের। এবং এটাকে হেল্প করার জন্য আরও কিছু টেস্ট করা হয়, যেটা হলো রেটিকুলোসাইট কাউন্ট করে থাকি, এলডিএইচ, তারপর আমরা একটু লিভার ফাংশন টেস্টটা করি বাচ্চারা জন্ডিস আছে কিনা। আমি আগেই বলেছি যে বংশগত রক্তশূন্যতা থাকলে কিন্তু অ্যানিমিয়ার সাথে সাথে জন্ডিস থাকার সম্ভাবনা আছে। এছাড়া আয়রন প্রোফাইলটা অবশ্যই করতে হবে, তার কারণ বংশগত রক্তশূন্যতার সাথে সাথে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা ধারণা করতে পারি যে আমরা কি পেতে যাচ্ছি, বংশগত রক্তশূন্যতা কী ধরনের। তো সেই অনুযায়ী যদি আমি সন্দেহ করি যে এটা হিমোলাইটিক ধরনের মানে অ্যানিমিয়ার মতো রক্তশূন্যতা, সেই ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করতে পারি, যেমন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি এটা থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথি হয়ে থাকে। যদি আরও কিছু ডিফারেন্ট টাইপের অ্যানিমিয়া আছে তার জন্য আমরা ধরুন G6PD লেভেল করতে পারি, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, এটা আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়ার ডিফারেন্ট টেস্ট, এটা আমরা এগুলো করব। আর যদি আমি সন্দেহ করি যে এটা কোনো বংশগত মানে বোন ম্যারো ফেলিওরের জন্য, সেক্ষেত্রে আমাকে বোন ম্যারো পরীক্ষা করতে হবে। বোন ম্যারোর মধ্যে আমরা সাধারণ টেস্ট এবং আমরা কিছু মলিকুলার স্টাডি করে থাকি। তো এইভাবে মোটামুটি আমরা বুঝতে পারি যে এগুলোই মোটামুটি আমাদের জন্মগত রক্তশূন্যতা বের করার টুলস। আচ্ছা, আপনি অনেকগুলো পরীক্ষার কথা বলেছেন, যেমন আমরা জানি যে সিবিসিটা যে কোনো জায়গায় করা যাবে, কিন্তু বাকি যে টেস্টগুলোর কথা বললেন যেমন রেটিকুলোসাইট কাউন্ট কিংবা অন্যান্য টেস্টগুলো, এগুলো কি ঢাকার বাইরে উপজেলাগুলোতে সমস্ত জায়গায় হয়? জি জি, মানে সুখের কথা হলো যে আমাদের মানে একদম ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে সেগুলোতেও সব টেস্ট হয়, বোন ম্যারো টেস্ট হয়। শুধু আমাদের যে কিছু জেনেটিক টেস্ট, ওই টেস্টগুলো শুধুমাত্র ঢাকাতে কিছু কিছু সেন্টারে হয়ে থাকে। এছাড়া বাকি সব যে টেস্টগুলোর কথা বললাম ওগুলো বাংলাদেশের সব জায়গায় হয়। আচ্ছা, আপনি ওই টেস্টগুলোর মধ্যে তো জেনেটিক টেস্টের কথা বলেনি, তার মানে আপনি যেগুলো বলেছেন সেগুলো সবই মোটামুটি হ্যাঁ, সব জায়গায় এটা করা সম্ভব। আচ্ছা, জি, এটা আসলে আমাদের জন্য একটা সুখের কথা। সাধারণত এই টেস্টগুলোর পরে যখন নাকি এই বংশগত রোগগুলো দেখা যায়, রক্তশূন্যতা দেখা যায়, আপনারা কি বলতে পারেন যে কোন ধরনটা আছে? মানে এই তো টেস্টগুলো করলেন, টেস্টগুলো করে রক্তশূন্যতা, কিন্তু এই রক্তশূন্যতার মধ্যে কোন ধরনটা সেটা কি করা যায়? এটা বলে দেওয়া সম্ভব। জি, বলে দেওয়া সম্ভব কি ধরনের। আমরা ওই যে বললাম যে আমাদেরকে ইনিশিয়াল টেস্টগুলো আমাদেরকে গাইড করে যে আমি কোন দিকে আগাবো। আমি তো একটা পেশেন্টকে সব টেস্ট করব না, কাজে আমার আগে বুঝতে হবে যে তার রক্তশূন্যতাটা কোন ভ্যারাইটিতে পড়ছে, আমরা সেই অনুযায়ী ফার্দার আগাবো। আচ্ছা, এর মধ্যে থ্যালাসেমিয়া একটি রোগ যেটা আমাদের দেশে অনেক পরিচিত এবং অনেকেই জানেন এই রোগটা সম্পর্কে। সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে কোনো শিশুকে যদি ডায়াগনোসিস করা হয় যে তার থ্যালাসেমিয়া আছে, তাহলে এটার চিকিৎসা কি? ধন্যবাদ। আচ্ছা, থ্যালাসেমিয়া আসলে চিকিৎসা কী করবো এটা আমার ডিপেন্ড করে এটা কোন ভ্যারাইটির থ্যালাসেমিয়া। আমরা কয়েকটা ভাগে ভাগ করে এটাকে। একটা হলো থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেড যেটা বলি, ওদের কোনো চিকিৎসা লাগে না। আরেকটা আছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট এবং থ্যালাসেমিয়া মেজর। আসলে এই ক্লাসিফিকেশনটা আগে বলা হতো, এখন বোঝার সুবিধার জন্য বলা হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আমি কাদেরকে বলবো? সেই বাচ্চাগুলোকে বলবো যারা দেখা যাচ্ছে যে তাদের সিমটম নিয়ে 2 বছরের আগে প্রেজেন্ট করলো, সাধারণত 4-5 মাস 6 মাসের মধ্যে এরা প্রেজেন্ট করে। এই বাচ্চাগুলোকে বুঝতে হবে যে বাচ্চারা 2 বছরের আগেই রক্তশূন্যতা নিয়ে প্রেজেন্ট করলো, ওরা সাধারণত ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া হয়। ওদের চিকিৎসা একরকম। আর যারা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট বলছি, ওই বাচ্চাগুলো একটু দেরি করে প্রেজেন্ট করে, 2 বছরের উপরে, 4-5 বছর যে কোনো সময় করতে পারে, ওদের ট্রিটমেন্টটা অন্যরকম। আচ্ছা, ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া তো নামেই বোঝা যাচ্ছে যে তারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, কাজেই ওদের ট্রিটমেন্ট হলো ওদেরকে লাইফ লং ট্রান্সফিউশন, রেগুলার ট্রান্সফিউশন রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট যেমন ফলিসন ট্যাবলেট, কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে। এবং আমরা যখন রক্ত দিয়ে যাব তখন তার কিছু কমপ্লিকেশন হতে পারে, সেই কমপ্লিকেশনগুলোর জন্য ম্যানেজমেন্ট দিতে হবে। এটা হলো ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়ার ম্যানেজমেন্ট, এটাই তার। আচ্ছা, নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট যেটা বললাম যে ওরা কিন্তু মানে ওদের মতো ট্রান্সফিউশন রেগুলার লাগছে না, কখনো কদাচিৎ লাগতে পারে হঠাৎ কোনো স্ট্রেসফুল কন্ডিশনে, কোনো ইনফেকশনে। এছাড়া বাকি সময়টা, বছরের বাকি সময়টা তারা শুধু মুখে কিছু ওষুধ খাবে, যেমন আমরা হাইড্রোক্সিউরিয়া দিয়ে থাকি, ফলিসন ট্যাবলেট দিয়ে থাকি। প্রয়োজন বোধে যখন দেখা যাচ্ছে যে কোনো কারণে ব্লাড কমে গেল, সেই সময়টাতে আমরা ট্রান্সফিউশন দিই।
আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমি যে ট্রান্সফিউশন শুরু করলাম একটা বাচ্চাকে, আমি কি করে বুঝবো তো ওকে ট্রান্সফিউশনই লাগবে? আমার কাছে একটা বাচ্চা আসলো, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে আসলে ট্রান্সফিউশন শুরু করার একটা বাচ্চার জন্য। আমরা যেটা বলি যে আমার কাছে আসলো, আমি পরীক্ষা করে দেখলাম যে তার হিমোগ্লোবিন <7 মানে 7-এর কম। আমি কিন্তু সাথে সাথে ওকে ট্রান্সফিউশন শুরু করে দিব না। আমি ওকে যে কোনো কারণে, হঠাৎ কোনো স্ট্রেসফুল কন্ডিশন, কোনো সিকনেস, কোনো ইনফেকশনের জন্য কমতে পারে, সেজন্য আমি 1-2 সপ্তাহ ওয়েট করব, করে আবারও তার এই হিমোগ্লোবিনটা রিপিট করব, করে যদি দেখি তখনও তার 7-এর নিচে আছে, আমার এই ক্রাইটেরিয়াতে আমি ওকে তখন ট্রান্সফিউশন শুরু করে দিতে পারবো। এবং যখন শুরু করব তখন কিন্তু তাকে রেগুলার ট্রান্সফিউশনে যেতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো কি যে হিমোগ্লোবিন হয়তো 7-এর উপর আছে, কিন্তু বাচ্চাটা গ্রোথ হচ্ছে না, ভালো গ্রোথ ফেলিওর হচ্ছে, তার যে বয়সে যে হাইট ওয়েট হওয়ার কথা হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে কিছু ফিজিক্যাল চেঞ্জ চলে আসছে। থ্যালাসেমিয়া যারা থাকে লম্বা সময় ধরে আনট্রিটেড থাকলে কিছু চেঞ্জ বোঝা যায়, ফেশিয়াল চেঞ্জ, ওইটা যদি চলে আসে যে কোনো বয়সে দেখা যায়, অথবা দেখা গেল যে স্প্লিন বড় হয়ে গেল বা লিভার বড় হয়ে গেল, এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে হিমোগ্লোবিন যদি 7-এর উপরও থাকে তবু আমাকে ট্রান্সফিউশন শুরু করে দিতে হবে। আমরা থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে আলোচনা করছিলাম। ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যাদের ট্রান্সফিউশন দিতে হয়, রক্ত দিতে হয়, তাদের সাধারণত কতদিন পর পর ট্রান্সফিউশন দেওয়া লাগে? ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম বিরতির আগে যে আমরা কোন ক্রাইটেরিয়া দেখে ট্রান্সফিউশনটা দিব। সেক্ষেত্রে আমরা বলেছি যদি 7-এর নিচে চলে আসে, যদি 7-এর নিচে থাকে হিমোগ্লোবিন, তাহলে আমরা ট্রান্সফিউশন শুরু করব। কিন্তু যখন আমি একটা রেগুলার ট্রান্সফিউশনে চলে গেলাম একটা শিশুর জন্য, তখন আমার টার্গেট হবে তাকে অবশ্যই 9-এর উপর রাখতে হবে সব সময়। সেটা অ্যাচিভ করার জন্য আসলে যে সময়টুকু লাগে ততদিন পরপরই দেখা গেছে সেটা 2 থেকে 5 সপ্তাহ। 2 থেকে 5 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে শিশুর হিমোগ্লোবিন সাধারণত 9 নিচে নেমে যায়, 9 হলেই আমরা ট্রান্সফিউশন দিয়ে দিব তাকে। আচ্ছা, 2 থেকে 5 সপ্তাহ বলতে মানে আমরা যদি মাসে বলি তাহলে কি প্রায় প্রতি মাসে? প্রতি মাসে, জি, প্রায় প্রতি মাসে। আচ্ছা, এই যে প্রতি মাসে একবার করে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে, এটার জন্য কি কোনো ধরনের জটিলতা হতে পারে? তো হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমরা যখন রক্ত দিয়ে যাচ্ছি তো তার হিমোগ্লোবিনটা মেনটেন করার জন্য, কিন্তু কমপ্লিকেশন কি হতে পারে, এটা জটিলতা। যেটা দেখা যায় যে একটা শিশু যদি 10 থেকে 15টা ট্রান্সফিউশন নিয়ে নেয়, এরপরে দেখা যায় তার শরীরে আয়রন জমা হতে থাকে। আয়রন প্রতি ব্যাগেই জমা হয়, কিন্তু 10 থেকে 15টা নেওয়ার পরে যে মাত্রায় জমা হয় সেটা তার জন্য টক্সিক। সেই ক্ষেত্রে আমরা তখন যেটা করি যে আমরা আয়রনের মাত্রাটা, ফেরিটিন বলি আমরা, এটা মাত্রাটা দেখে নিই। যদি সেটা 800 বা 1000 ক্রস করে যায়, তখন আমাদের কিন্তু এটার জন্য আবার ট্রিটমেন্ট শুরু করতে হয়। আদারওয়াইজ যেটা হয় যে এই আয়রনটা হলো ফ্রি আয়রন, সেটা শরীরের জন্য খুবই টক্সিক। বিশেষ করে দেখা যায় যে এটা লিভারে বা হার্টে অথবা ব্রেনে জমা হতে পারে। লিভারে হলে দেখা যায় যে সিরোসিস হয়ে গেল লিভারের, যদি হার্টে হয় হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। যদি ব্রেনে হয় এটা বিশেষ করে এন্ডোক্রাইন সিস্টেমকে এটা এফেক্ট করে, যেমন দেখা যায় গ্রোথ ফেলিওর হচ্ছে, হাইপোগোনাডিজম, হাইপোথাইরয়েডিজম। এটা একটা বাচ্চার জন্য আসলে মানে সুখের খবর না। এই জন্য আমাদের দেখা যায় যে আমরা এটার জন্য ট্রিটমেন্ট আছে। আমরা যখনই দেখি যে 1000-এর উপরে, 800 বা 1000-এর উপর হয়ে গেছে আয়রনটা, তখন আমরা আয়রন দূর করার জন্য শরীর থেকে কিছু ওষুধপত্র দিই। এটা আমাদের জন্য মানে সুখের বিষয় হলো এই ওষুধগুলো আগে এক সময় ছিল ইনজেকশনের মাধ্যমে, তো তখন বাচ্চাদেরকে দেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। এখন খুবই সহজলভ্য ওষুধ, মুখে খাওয়ার ওষুধ পাওয়া যায়, এটা দিয়ে আমরা আয়রনের মাত্রাটাকে কমিয়ে রাখতে পারি। তো তাতে দেখা যায় যে বাচ্চারা বেশ ভালোই করে, খুব টলারেবল, কিন্তু রেগুলার মনিটরিংয়ে থাকতে হয়। এটা এক। 2 হলো যে যখন আমরা রক্ত দিচ্ছি এর মাধ্যমে কিন্তু কিছু ইনফেকশন স্প্রেড করার সম্ভাবনা থাকে, যেমন ট্রান্সমিটেড ডিজিজ বলি আমরা, হেপাটাইটিস বি, সি, HIV, এগুলা। এটা থেকে পরিত্রাণের উপায় হলো আমরা ভালোভাবে স্ক্রিনিং করা ব্লাড দিতে হবে। সেখান থেকে আসলে ব্লাড দেওয়াটা ঠিক হবে না, তাতে দেখা যাবে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা আছে আমরা অ্যালো ইমিউনাইজেশন বলি। এটা হলো নর্মালি আমরা যে ট্রান্সফিউশনটা দেই, ব্লাড দিচ্ছি, আমরা আমাদের মেজর ব্লাড গ্রুপ যেটা সবাই জানে AB, O, এগুলা গ্রুপিং করি। এছাড়াও কিছু মাইনর গ্রুপ আছে যেটা সাধারণত অত সব জায়গায় সুবিধা নেই এবং খুব একটা প্রবলেম করেও না, কিন্তু একজন যখন অনেক ট্রান্সফিউশন নিচ্ছে তখন কখনো কখনো দেখা যায় ওদের এগেনস্টে কিছু অ্যান্টিবডি ডেভেলপ করে শরীরে। সেক্ষেত্রে প্রথম দিকে রক্ত নিলে যেমন হিমোগ্লোবিন বাড়তো, পরের দিকে দেখা যায় যে অতটা বাড়ে না। তো এটার ব্যাপারে আমাদের একটু সীমাবদ্ধতা আছে, তার কারণ আমরা অত মানে যেখানে ডোনার পাওয়াটাই ঝামেলা, সেখানে এত এক্সটেন্সিভ ওয়ার্ক আপ করে ডোনার পাওয়া মুশকিল হয়ে যায়। এটা আমরা আসলে সেরকম কিছু করতে পারি না এখানে। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়া শিশুদের প্রতি মাসে
ব্লাড ট্রান্সফিউশন দিয়ে যেতে হয়, এটা আসলে বাবা মার জন্য অনেক বড় একটা বার্ডেন। তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন থাকে যে আমার বাচ্চাটা কি পুরোপুরি সুস্থ হবে, সেক্ষেত্রে আপনারা কি বলেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা ওরা বলে থাকে যে আমাদের মানে শিশুর কি সুস্থ হওয়া সম্ভব কিনা। এই পর্যন্ত আমি যে ট্রিটমেন্টের কথা বললাম এটা সবই কিন্তু রোগটাকে শুধুমাত্র কন্ট্রোলে রাখা। তবে রোগটার মানে রোগটার একটাই ট্রিটমেন্ট আছে যেটা একদম পুরোপুরি সুস্থ করে দিতে পারে, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন, এবং সেটা শুধুমাত্র যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া তাদের জন্যই। আচ্ছা, এটা কি আমাদের দেশে হয়? আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে কয়েকটা সরকারি এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠান করছে এটা। আচ্ছা, এবং এটার সফলতার হার ভালো। আমরা দেখা যায় মোর দেন 90%। যদি এটা দেখা যায় যে ঠিকমতো করা যায়, একটা আমাদের হলো HLA ম্যাচ ডোনার লাগবে। তার যদি ভাই বোন থাকে তাহলে খুবই ভালো হয়, ম্যাচিং ডোনার থাকলে তো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, একটা সময় ছিল অনেক আগে যখন থ্যালাসেমিয়া হলে আসলে বাবা মারা চিন্তা করতেন যে শিশুটি হয়তো বেশি দিন বাঁচবে না। এখন আপনি যেটা বললেন অস্থিমজ্জা প্রতিস্থাপন করা গেলে তো তাহলে এখন সেটাই, এখন আসলে দিন পাল্টেছে। এখন দেখা যায় থ্যালাসেমিয়ার একটা বাচ্চা অন্য 8-10টা মানুষের মতোই নর্মাল জীবনযাপন করতে পারে যদি সে প্রপারলি ট্রিটমেন্ট পায় এবং আয়রনের ওষুধটা পাচ্ছে, অথবা যদি তার পক্ষে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে তো পরে আর এই প্রত্যেক মাসে যে ইয়েটা দিয়ে যাওয়া ব্লাড ট্রান্সফিউশন দেওয়া যায় সেটা তো তখন আর লাগে না। আচ্ছা, এখানে আর কি কি সুবিধা আছে আপনাদের হসপিটালে? আমরা এই অস্থিমজ্জা স্থাপন ছাড়া আর বাকি যে সুবিধাগুলো দেওয়া সম্ভব, যেমন আমরা পেশেন্ট আমাদের এখানে আসলে তাকে যে কাউন্সেলিং, ডায়াগনোসিস করা, তাকে কাউন্সেলিং করা, তার ওরাল যে মেডিকেশন দেয় এবং রেগুলার ট্রান্সফিউশন দেওয়া, এই সবগুলো আমরা করতে পারি এখানে। আচ্ছা, থ্যালাসেমিয়ার যারা বাহক তাদের কি চিকিৎসার প্রয়োজন আছে কোনো? না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রায়ই আমরা ফেস করি, অলমোস্ট এভরিডে। দেখা যায় যে আমরা একটা পরীক্ষা করতে দিলাম এবং দেখা গেল তার বাহক আসছে, তখনই তো বাবা মা হঠাৎ মানে চিন্তিত হয়ে যায়, এখন কি হবে, আমার বাচ্চার চিকিৎসা কি করে ভালো হবে। আসলে আমরা থ্যালাসেমিয়ার যে বাহক যারা, ওদেরকে কখনো রোগী বলি না, ওদেরকে রোগী হিসেবে কনসিডারই করা হয় না। যদি রোগী না থাকে তাহলে তো ট্রিটমেন্টের প্রশ্নই আসে না, সে আর 8-10টা বাচ্চার মতোই নর্মাল থাকবে। তো এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এটার ইম্পর্টেন্সটা কী? হ্যাঁ, ইম্পর্টেন্স হলো যে আমরা জানি থ্যালাসেমিয়া একটা প্রিভেন্টেবল, মানে প্রতিরোধ করার যোগ্য রোগ। অ্যাটলিস্ট তার জানা থাকলেও যে তার বাচ্চাটা একটা ক্যারিয়ার, ভবিষ্যতের জন্য আসলে এটা প্রয়োজন হয়, যখন সে বিয়ে শাদী দেবে তখন এটা প্রয়োজন হয়। কোনো একটি শিশু যদি একাধারে বংশগত ও আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতায় ভুগে, সেটা কি সম্ভব? মানে এটা হয়? যে সম্ভব। আচ্ছা, আমরা জানি যে আমাদের দেশে রক্তশূন্যতার একটা অন্যতম প্রধান কারণ হলো আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা। সেটা একটা নর্মাল বাচ্চাকে যেভাবে এফেক্ট করতে পারে, যে থ্যালাসেমিয়ার যদি ট্রেড বা ইন্টারমিডিয়েট ভ্যারাইটি হয়, ঠিক একইভাবে তাদেরও করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে আসলে তার মানে আয়রনের ঘাটতি আছে কিনা। যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে তাকে কিন্তু আয়রন দিয়ে চিকিৎসা করতে হবে। আচ্ছা, এরকম একটা কথা প্রায় আমাদের মধ্যে শোনা যায় যে যদি কোনো শিশুর বংশগত রক্তশূন্যতা থাকে তাহলে তার দৈনন্দিন খাবারে কোনো ধরনের আয়রন বা আয়রন জাতীয় খাবার দেওয়া যাবে না। আসলে এটা কি ঠিক, এই তথ্যটা? আচ্ছা, এটা একটা সময় বলা হতো এরকম যে যেহেতু থ্যালাসেমিয়া রোগীদের শরীরে অতিরিক্ত আয়রন থাকে, কাজে আয়রন কন্টেনিং খাবার যেন তারা না খায়। কিন্তু দেখা গেছে কি যে তাকে তো প্রতি মাসে সে ট্রান্সফিউশন নিচ্ছে, অনেক আয়রন তো এমনি ঢুকে যাচ্ছে, খাবারের মধ্যে দিয়ে কিন্তু খুব একটা আয়রন ঢুকে না শরীরে। তাছাড়া হয় কি, যে খাবারগুলো আয়রন কন্টেনিং তার মধ্যে আরও অন্যান্য পুষ্টিকর জিনিস থাকে, মানে অনেক পুষ্টি উপাদান থাকে। কাজে যদি বেছে খাওয়াতে হলে দেখা যাবে বাবা মা তো খাওয়ার মতো কিছুই খুঁজে পাবে না। কাজে আমাদের এখনকার বক্তব্য হলো খাওয়া কোনো বাছাবাছি নেই, সে সব কিছু খেতে পারবে। আচ্ছা, এবং যদি কোনো পরিবারে একটি শিশুর থ্যালাসেমিয়া থাকে তাহলে কি অন্য শিশুরও হতে পারে থ্যালাসেমিয়া? জি, ধন্যবাদ। আমরা বলেছি যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, এটা তো বাবা মা থেকে কিন্তু আসছে জিনিসটা। কাজে যদি কোনো একটা শিশুকে আমরা দেখি সে থ্যালাসেমিয়ার রোগী বা বাহক, তাহলে ডেফিনেটলি তার বাবা মা অবশ্যই বাহক হবে, হয় দুজন বাহক অথবা একজন বাহক, এরকম হবে। তো যদি আমরা দেখি যে কোনো বাবা মা দুজনই বাহক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সিতে সম্ভাবনা হলো 25% তার রোগ হওয়ার, 25% একদম সুস্থ হতে পারে,
50 ভাগ হতে পারে বাবা মার মতোই ক্যারিয়ার। কাজে একটা শিশু যদি আক্রান্ত থাকে অন্য শিশুরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা অ্যানিমিয়া আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা বলি। এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে শিশুদের আক্রান্ত যদি হয় তাহলে লক্ষণগুলো কি একই রকম থাকবে নাকি কোনো ভিন্নতা থাকবে? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা এটা হলো ম্যারো ফেলিওর, মানে ম্যারো কাজ করছে না। হ্যাঁ, মানে আমাদের অস্থিমজ্জা, হ্যাঁ, দেখা যাচ্ছে ওখানে প্রোডাকশন হচ্ছে না। এটা জন্মগত হতে পারে, আবার জন্মের পরও হতে পারে। তবে শিশুদের যেটা হয় বিশেষ করে তাদের জন্মগতটাই হয়, যে বিশেষ করে ফ্যানকোনিস অ্যানিমিয়া বলি, ডায়মন্ড ব্ল্যাকফেন অ্যানিমিয়া। অ্যানিমিয়ার সিমটমগুলো একই রকম থাকে, তবে ওদেরকে একটু মানে বিশেষভাবে যেটা হয় ওদের গ্রোথ ফেলিওর, আমরা বলি শর্ট স্টেচার, মানে গ্রোথ বাড়ছে না বাচ্চাটা। আবার বিশেষ কিছু ওদের দেখা যায় যে স্কেলিটাল কিছু অ্যাবনর্মালিটি থাকে। খুব খেয়াল করে যদি আমরা দেখি তাদের দেখা যায় হাতে পায়ে কিছু স্কেলিটাল অ্যাবনর্মালিটি থাকে, স্পেশাল কিছু মানে মুখের মধ্যে কিছু ফিচার থাকে। আর বাকিটা আমরা টেস্ট করে বুঝতে হয় আমাদের। আমরা যে বললাম এটা তো যেহেতু বোন ম্যারো ফেলিওর, কাজে বোন ম্যারো স্টাডি করলে আমরা দেখবো ম্যারো হাইপোপ্লাসিয়া, মানে ম্যারো কাজ করছে না, এভাবে আমরা বুঝতে পারি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা কিরকম হয়, মানে বোন ম্যারো প্রতিস্থাপন? এটা আসলে যেহেতু এটা ম্যারো কাজ করছে না, কাজেই আমাকে একটা ভালো ম্যারো দিয়ে তার HLA ম্যাচড ভালো ম্যারো দিয়ে ওই অস্থিমজ্জাটা রিপ্লেস করতে হবে। আমরা এটা হলো তার ডেফিনিট ট্রিটমেন্ট। আর তার সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন ব্লাড দিব আমরা, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিব, এটাই। আর তার সাথে আমরা যদি কিওর করতে চাই আমাদেরকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি ইমিউনোসাপ্রেসিভ থেরাপি বলে কিছু আছে যেটা দেওয়া হয়? ইমিউনোসাপ্রেসিভ থেরাপি আছে। এটা আসলে বড়দের জন্য বেশি ভালো কাজ করে, বা শিশুদের জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে যে একটা HLA ম্যাচড সিবলিং যদি থাকে, ভাই বোন কেউ থাকে, সেটা দিয়ে বোন ম্যারোটাকে প্রতিস্থাপন করা। কিন্তু কোনো ভাই বোন হয়তো নেই, সেক্ষেত্রে আমার তো আর অন্য কোনো চয়েস নেই, সেক্ষেত্রে তখন আমরা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিয়ে ট্রাই করি। তবে সেটা আসলে কাজ করে, তবে অস্থিমজ্জা প্রতিস্থাপনে যতটুকু ভালো কাজ করে অত ভালো না, কাজ করে এটা। আচ্ছা, এমনিতে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে বংশগত রক্তশূন্যতা প্রতিরোধ করা যায় কিভাবে, মানে আমাদের হাতে কি কি অস্ত্র আছে? আচ্ছা, বংশগত এটা রক্তশূন্যতা যদি আমরা প্রতিরোধ করতে চাই, প্রথমে যেটা করতে হবে সরকারকে একটু এগিয়ে আসতে হবে, যে যদি একটা দেখা যায় মিডিয়ার মাধ্যমে বা লিফলেটের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা, এটা হচ্ছে এক। দুই হলো যে প্রি ম্যারিটাল স্ক্রিনিং, এটা হলো অনেক দেশে আছে, আমাদের দেশে এখনও এটা হয়নি, তবে করতে পারলে ভালো হতো। এটা হলো যে বিয়ের আগে পাত্রপাত্রী যারা, তারা নিজেদের ইলেকট্রোফোরেসিসটা করে নেবে। করে নিয়ে যদি দেখা যায় যে দুজনেই বাহক, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে এই ধরনের বিবাহ সম্পর্কটা থেকে বের হয়ে আসা, যদি অ্যাভয়েড করা যায়। আচ্ছা, এটা গেল। আর যদি দেখা গেল সম্ভব হচ্ছে না এটা থেকে বের হয়ে আসা, অথবা কোনো বাবা মা মানে কোনো অলরেডি ম্যারিড তারা, এবং তারা বাচ্চাও কনসিভ করে ফেলেছে, সেখানে কি করা যায়? সেখানে বলা হয় যে বাচ্চা যদি পেটে থাকে এবং 10 থেকে 14 সপ্তাহের মধ্যে টেস্ট করা যায়, এটা কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং বলি, ওটা করে বের করা যায় যে তার বাচ্চাটা কি সুস্থ নাকি বাহক নাকি ডিজিজ। যদি সে ডিজিজ মনে করে, সে চাইলে বাচ্চাটাকে টার্মিনেট করে দিতে পারে। তো এইভাবে আমরা শান্ত রোগটাকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তার মানে ডিজিজ যদি থাকে সেটা আগেই, মানে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতেই বোঝা যাবে, অবস্থাতেই ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, এইভাবে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, আমাদের আরেকটা নাম শোনা যায় অ্যাকিউট লিউকেমিয়া, এটা কি বংশগত রোগ? না, অ্যাকিউট লিউকেমিয়াটা আসলে রক্তের ক্যান্সার। এটা বংশগত কিনা এখন পর্যন্ত আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাধারণত বংশে একজনের হলে আরেকজনের হয়, এমনও কখনো হয়নি, এমন দেখা যায় না। আচ্ছা, যদিও এটি বংশগত রোগ না, তারপর আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো অ্যাকিউট লিউকেমিয়া সম্পর্কে, যে এটা আসলে আমাদের দেশের এখন চিকিৎসা কিরকম হচ্ছে, কিংবা কিভাবে চিকিৎসা করা হয়? অ্যাকিউট লিউকেমিয়াটা বাচ্চাদের যত ধরনের ক্যান্সার আছে এর মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার, এবং আমাদের দেশে মানে এটা হলো পরিপূর্ণ চিকিৎসা করা সম্ভব হচ্ছে, চিকিৎসা, এবং বাচ্চারা খুব ভালো হচ্ছে। আচ্ছা, এবং বিভিন্ন জায়গায় যে আপনি অস্থিমজ্জা প্রতিস্থাপনের কথা বললেন, এটাতে কি কোনো ঝুঁকি আছে? এটাতে ঝুঁকি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ঝুঁকি একটা হলো যদি ফেল করতে পারে, যদি আমরা একটা হলো প্রথম কথা হলো আমাকে একটা HLA ম্যাচড ডোনার লাগবে প্রথমে কথা। অনেক আচ্ছা, এটা ভাই বোন হলেই ভালো? হ্যাঁ, হলে সবচেয়ে ভালো হয়। এছাড়া সেক্ষেত্রে কি ভাই বোনের কোনো বয়স আছে যে এত বয়সের উপরে হতে হবে?
না, হয়তো ভাই বোন ছোট, তারা তো আর না, দিতে কোনো পারবে না। অসুবিধা নেই। যত ছোট বয়স যত কম তত তারা হলো আচ্ছা। ডোনার হিসেবে ভালো হয়, আচ্ছা। তখন তাদের ম্যারো ভালো কাজ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে যদি এরকমও হয় যে বয়সে ছোট, তাহলে বাবা মার ভয় পাবার না কারণে? না, কোনো কিছু নেই। কারণ আমরা এটা বলে থাকি যে যত ছোট বয়স, 2 বছর 3 বছর 4 বছর হোক, এরা আরো ডোনার হিসেবে ভালো। আচ্ছা, এছাড়া অন্য কোনো ইনফেকশনের চান্স হতে পারে? ইনফেকশন, আমরা যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় তার আগে তো তার নিজের যে ম্যারোটা সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আরেকটা ম্যারোকে প্রতিস্থাপন করতে হবে। যে সময়টাতে তার ম্যারোটাকে ধ্বংস করে দিল, কিন্তু আরেকটা স্থাপন করে ওটা তো বডিতে সেট হতে সময় লাগবে, ওই সময়টা হলো রিস্কি। এখানে তখন সিরিয়াস ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আসলে প্রিকশন নিয়েই করা হয় এটা। আচ্ছা, এরকম কি হতে পারে যে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হলো, কিন্তু তারপরও আবার রোগটি দেখা গেল সেটা থ্যালাসেমিয়া কিংবা অন্য কোনো বংশগত অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়? এটা সম্ভাবনা আছে। অনেক সময় দেখা যায় যে এই ম্যারো যেটা নিল সেটা বডি রিজেক্ট করে দিল, সেটা হওয়ার সম্ভাবনা আছে, খুব কম, কিন্তু এটা হতে পারে। আচ্ছা, আমাদের হাতে আসলে বেশি সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে আজকের বিষয়টি সম্পর্কিত, তাহলে তা দেবার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, যেটা যে বংশগত রোগ এটা কিন্তু নিরাময়যোগ্য নয়। তার মানে হলো যে যদি একবার এই রোগটা হয়ে যায়, সেটা থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব না, কাজে সুস্থ হওয়া সম্ভব না। কাজে আমাদেরকে প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। সে কখনো যদি কোনো শিশুকে কোনো ডাক্তার সন্দেহ করেন যে তার থ্যালাসেমিয়া বাহক সে অথবা রোগ আছে মনে হয়, তবে তৎক্ষণাৎই তার পুরোপুরি স্ক্রিনিং করে ফেলা উচিত। এবং যদি স্ক্রিনিং করে দেখা যায় যে বাচ্চাটা একটা বাহক, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই বাচ্চাটাকে আসলে আমরা রোগ হিসেবে কনসিডার করি না, সে সারা জীবন তার নর্মাল লাইফ লিড করতে পারবে। কিন্তু যখন তার বিয়ের বয়স হবে, বিয়ের সময় হবে, সেই সময়টাতে দেখে নিতে হবে যে তার যে কাউন্টার পাত্র বা পাত্রী, সে যেন কোনোভাবেই একটা বাহক না হয়। সে এভাবে কিন্তু আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আপনি বললেন যে যদি বিয়ের সময় দেখা যায় যে পাত্র বা পাত্রী যে কোনো একজন যদি বাহক না হন, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারি। তার মানে কি এটা আসলে রুটিনলি করা উচিত? করা উচিত। আমাদের অনেক দেশ কিন্তু এখন করছে জিনিসটা। আমরা আশা করছি যে আমাদের দেশে হয়তো কোনো এক সময় জিনিসটা চালু হবে। আচ্ছা, এবং যাদের এই আমরা বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, তাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার আগে কিছু মেডিসিন দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমানোর জন্য। তার কারণ আমি যদি না কমাই, তাহলে আরেকটা বাইরের একজনের একটা ম্যারো আমি দিচ্ছি শরীরে নিচ্ছি, সেটার জন্য অসুবিধা হতে পারে। নিশ্চয়ই। আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি শিশুদের বংশগত রক্তশূন্যতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।